4 বছর মেয়াদী গবেষণা শেষে জুন 2024-এ ভোলার রিজার্ভ সংক্রান্ত প্রতিবেদন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পেট্রোবাংলা ও বাপেক্সে দাখিল করেছে, যাতে ভোলার রিজার্ভ 5.1 TCF। আসলে যদি আমি কিন্তু যখন এটার আমাদের আপনাদেরকে ডাকার আগে একটা প্রেজেন্টেশন হয়েছে, তো এই তথ্যটা যদি সঠিক হতো তাহলে কিন্তু আজকে আমরা উৎসব করতাম। কারণ এই যে 5.1 TCF গ্যাস মানে আমাদের তাহলে যে গ্যাসের যে সংকট যেটা আমরা এখন বলি, সেটা কোনো অবস্থায় থাকতো না। কোনো গ্যাস আমদানি প্রয়োজন হতো না, কোনো কিছু প্রয়োজন হতো না। তো এই জন্যই আমরা খুব আগ্রহের সঙ্গে যে এটাকে আমরা দেখেছি যে এই তথ্যটা আমরা চেয়েছি যে এই তথ্যটা সঠিক বলে হোক, যাতে আমরা সেই উৎসব করতে পারি। তো এখন ইচ্ছা করলেই তো আর হবে না, এই জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ডেকেছি যারা এই গ্যাস সেক্টর সম্পর্কে এবং গ্যাস রিজার্ভ সম্পর্কে ভালো জানেন। আপনারা জানেন আমার ডান পাশে আছেন অধ্যাপক এম তামিম। উনি আগে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্পেশালিস্ট ছিলেন, আগে কেয়ারটেকার সরকারে। তো ওনার পাশে আছেন মিসেস হোসনে আরা, উনি কানাডাতে রিজার্ভ বিশেষজ্ঞ। আর আমার বাঁ পাশে আছেন প্রফেসর বদরুল ইমাম, উনি দীর্ঘদিন ধরে উনি জিওগ্রাফি বিভাগের ভূগোল বিভাগের অধ্যাপক, জিওলজি বিভাগের অধ্যাপক, এবং উনি দীর্ঘদিন ধরে এই জ্বালানি খাত নিয়ে বিশেষত জ্বালানি রিজার্ভ এবং এর অনুসন্ধান সম্পর্কে প্রথম আলো এবং অন্যান্য পত্রিকায় লিখে আসছেন। এবং আমাদের সঙ্গে আরও আছেন প্রফেসর মাহবুব, উনি পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বুয়েটের অধ্যাপক। তো ওই জন্য আমরা ওনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই তথ্যপত্রটা এই সংবাদটি কতটা ঠিক সেটা জানার চেষ্টা করেছি। তো এখন এইটা আপনাদের তো এখন মুশকিল হলো যে আপনাদেরকে ওইটা দেখাতে হবে, ওই যে কি বলে যে আপনাদের ক্যামেরাগুলোকে মনে হয় এদিকে ঘোরাতে হবে, ওই ম্যাপটা দেখাতে হবে আর কি। ওই যে আপনাদের পিছনে যে ম্যাপটা আছে সেই ম্যাপটা দেখাতে হবে। তো ম্যাপটা দেখাতে হলে দেখানোর পরে আমাদের বিশেষজ্ঞরা আপনাকে প্রকৃত অবস্থাটা কি সেটা জানাবেন। ওই যে ম্যাপটা তো দেখা যাচ্ছে না এখন, ম্যাপটা লাগবে। না কিন্তু এটা একটু দেখে ম্যাপটা একটু আপনার 2-3টা ক্যামেরা সরান, 2-3টা ক্যামেরা একটু এক পাশে নিয়ে যান, তাহলেই হবে। আরো নিচে নামাতে হবে, আরো নিচে। হ্যাঁ, এখন এখানে দুটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে আপনি জানেন যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আমি আগেও আপনাদেরকে বলেছি, অনেকে ছিলেন, এখন প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না, কোনো অবস্থাতেই। এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, মানে বিদ্যুৎ কিংবা ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে না। আর এরপর হচ্ছে যে দ্বিতীয় যে প্রশ্নটা, যে গ্যাস অতীতের যেসব চুক্তি হয়েছে সেগুলো নিয়ে। তো এটার জন্য আপনারা জানেন যে আমরা একটা জাস্টিস মইনুলকে দিয়ে একটা জাতীয় কমিটি করেছি, এবং ওনারা এগুলো দেখবেন এবং ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা, এবং এছাড়াও ওই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটা কমিটি আছে, যেখানে প্রফেসর অধ্যাপক তামিমও আছেন। ওনারাও এইসব বড় বড় ইয়েগুলো দেখছেন, বড় বড় চুক্তিগুলো পরীক্ষা করতেছেন। তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন সেটা, তাহলে টু সাম আপ,
যে অতীতের ব্যাপারে আমরা যেহেতু কমিটি করছি, সেই কমিটির ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে না। আমরা এই G2G এবং অন্যান্য যেটা ওই যে কী বলে যে নেগোসিয়েশনের মাধ্যমে, আপনারা জানেন যে 2010 সালের আইনকে তো আমরা ব্যবহার করতেছি না। তো সুতরাং আমরা সামনে আশা করি যে এই ধরনের অনিয়ম আর হবে না। সামিটেরও একটা ব্যাপার আছে, সামিটেরও একটা ব্যাপার আছে এই ইয়ে নিয়ে, মানে আপনি যে বিষয়ে আলোচনা করছেন, এখানে সামিট একটা বড় গ্রুপ ছিল সবকিছু মিলে, তো তাদের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিদ্যুৎ সংকট তৈরি হবে, এই রকমেরও একটা ব্যাপার আছে এবং তাদেরটা তদন্ত করা দরকার, এটাও আপনি এর আগে বলছিলেন। আবার লোডশেডিংও বেড়ে গেছে। না, লোডশেডিং মনে হয় একদিন কোথায় বিদ্যুতের লোক হয়তো আছে, একদিন না 2 দিন ছিল। এরপরে লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিলো, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিলো এবং আদানি থেকে সরবরাহ করে, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি এবং আমরা অতিরিক্ত গ্যাস এখন দিয়েতে দেওয়া হচ্ছে। তো সুতরাং লোডশেডিং এখন এই জন্যই বললাম যে আমরা একটা কি বলে আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। প্র্যাকটিক্যাল হওয়ার কারণে আমরা কিন্তু এই জন্য বলছি যে আমরা 2010 সালের যেহেতু আমরা ভবিষ্যতে ব্যবহার করবে না, কিন্তু আমরা বলছি চুক্তিগুলোকে আমরা করব, চুক্তিগুলোকে বহাল রেখেছি। তো বহাল রেখেছি, কিন্তু এর মানে হচ্ছে একটা যে কোনো একটা চুক্তির একটা মূল বিষয় হচ্ছে যে প্রত্যেকটা চুক্তিতে একটা থাকে যে আপনি প্রত্যেকটা চুক্তি একটা গুড ফেথ, মানে আপনি বিশ্বাসে, ভালো বিশ্বাসে করবেন। যা আমরা দুজনের মধ্যে চুক্তি হচ্ছে, আমি বদরুল ইমাম সাহেবকে ভালো জেনে করব এবং বদরুল ইমাম সাহেবও আমাকে ভালো জেনে করবেন আর কি। কিন্তু আমি যদি ওনাকে একটা ধোকা দেওয়ার চেষ্টা করি, কিংবা উনি আমি যদি ধোকা দেওয়ার করি, সেগুলো হচ্ছে ব্যাড ফেথ। তো ওই জন্য যে কোনো কন্ট্রাক্টে, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কন্ট্রাক্টে যদি আপনি কোনো করাপ্ট প্র্যাকটিসেস হয়, কিংবা কোনো রকম যদি এই ধরনের যেটা বললাম যে ব্যাড ফেথের যদি কাজ হয়, তাহলে সেসব চুক্তিকে কিন্তু পর্যালোচনা করা যায়। তো এই জন্যই আমরা ওই যেটা বললাম দুটা কমিটিকে আমরা দিয়েছি। আমরা অ্যাগেন কোনো নাম না, গ্যাসপ্রম না, কিংবা সামিট না, কিংবা আদানি না, আমরা হচ্ছে সব চুক্তি আমরা বলছি যে আপনারা ফ্রি। ওনারা আমাদের থেকে পূর্ণ তালিকা নিয়েছেন, ওই যে জাতীয় যে কমিটি হয়েছে ওনাদেরকে আমরা পূর্ণ তালিকা দিয়েছি গত কীবারে যেন গত সপ্তাহে, এবং ওই দিন আমরা বিদ্যুৎ বিভাগের তালিকা দিয়েছি এবং 28 তারিখে আমরা ওই যে জ্বালানি বিভাগে। তো সুতরাং দে আর ফ্রি টু এক্সামিন ইচ অ্যান্ড এভরি কন্ট্রাক্ট, মানে কোনোটা আমরা বলছি না যে আপনি এটা দেখতে পারবেন, এটা দেখতে পারবেন না, আমরা এটাও বলছি না যে আপনি এটা দেখেন ওটা দেখেন, এটা বলছি না, ওনারা সিদ্ধান্ত নেবেন। একটা বিষয় বারবার বলছিলেন, মিসলিডিং ইনফরমেশন ছড়িয়েছে, গ্যাসপ্রম বাংলাদেশে কিন্তু একজন কন্ট্রাক্টর। না, আমরা যেটা বললাম যে এখন থেকে তো এই যে মিসলিডিং ইনফরমেশন, এই যে যেমন এই ধরনের উন্মুক্ত কি আগে কখনো হয়েছে? কারণ এখন তো আমরা নিজেরা বলতেছি না, আমরা এই জন্যই তো বলছি যে আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, বাপেক্সের কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি এদেশের তো এর থেকে বড় বিশেষজ্ঞ তো মানে রিজার্ভ সংক্রান্ত কিংবা গ্যাস সেক্টর সংক্রান্ত, এর থেকে বড় বিশেষজ্ঞ তো আমাদের জানা মতে কেউ নেই। তো ওই জন্য এখন থেকে আপনি এবং আজকের এটা করার কারণে আমরা কিন্তু একটা প্রেস রিলিজ দিতে পারতাম, যে আগে হলে কি হতো যে প্রেস রিলিজ যেটা ভুল বিভ্রান্তিকর, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা সেটা নিজেরা জানতে চেষ্টা করেছি প্রথম, এবং আপনাদেরকেও জানাতে চেষ্টা করতেছি। তো ওই জন্য আমরা এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে প্রতিশ্রুতি এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এটা মেনে চলি। আপনি স্যার রূপসা ভিজিট করেছেন, কিন্তু গ্যাস দেওয়া যাবে না, তারপরে যেসব পাওয়ার প্ল্যান্ট গুলো করা হয়েছে, আমরা যদি বলি ইউনিক, মেঘনাঘাট কিংবা রিলায়েন্স, জিরা,
একই সঙ্গে এস আলমের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে এসবগুলোর ব্যাপারে আপনাদের ব্যবস্থাগুলো আসলে কি হবে? ওই যে ব্যবস্থা বললাম তো, যে একটাই তো ব্যবস্থা, একটাই বললাম যে আমরা তো সব চুক্তি তাদেরকে দিতে দিয়েছি। এখন আপনি ধরেন আমি ওনাদেরকে একটা কমিটি করলাম, একটা বিচারপতিকে নিয়ে প্রধান করে, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্যের মতো এবং প্রফেসর তামিম আছেন, এইরকম একটা কমিটি করলাম। তারপরে আমি যদি ওনাদেরকে এই কমিটি করার পরে আমরা যদি নিজের ব্যবস্থা নিতে শুরু করি, তাহলে সেটা তো ঠিক হবে না, তাদের প্রতি অন্যায় হবে এক। তারপর 2 নম্বর হচ্ছে আপনারাই তো তখন প্রশ্ন তুলবেন যে আপনারা বেছে বেছে করতেছেন, কিংবা একে টার্গেট করতেছেন, ওকে টার্গেট করতেছেন। আমরা তো কাউকে টার্গেট করতে চাই না, তো ওই জন্য ওনারা যা পরামর্শ দেবেন আমরা সেই পরামর্শ। স্যার 2 মাস পরে স্যার শীতের একটা আমরা জানি যে এই সময় গ্যাস সংকট তৈরি হয়। হ্যাঁ, তো আর একই সাথে জানি যে ডলারের একটা সংকট আছে, আমরা দেখছি যে সার আমদানি করতে পারছে না চারিদিক থেকে। জি জি, না শুনেন এইটা আমি বলি, আচ্ছা এটা বলি, এটার জন্য একটা সুসংবাদ হচ্ছে, সুসংবাদের মতোই বলা চলে, যে অন্তর্বর্তীকালীন যে সরকার এসছে, তো আমাদের সঙ্গে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এবং আমাদের অন্যতম উপদেষ্টার সঙ্গে সব উন্নয়ন সহযোগীরা দেখা করেছেন, এবং প্রত্যেকে কিন্তু একটি কথা বলছেন যে আমরা কি বলে যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সহায়তা আমরা অব্যাহত রাখব এবং এই সহায়তার পরিমাণ বাড়াবো। ইনফ্যাক্ট আজকে আমার সঙ্গে দেখা করতে আসবেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, তো ওনাদের সঙ্গে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যে ওই যে যেটা বললাম যে ডলারের যে সংকট, এটার জন্য আমরা ইনফ্যাক্ট আমরাই এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্ব ব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন ইয়ের সাথে চেয়েছি, বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা ইয়ের কাছে, কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে, এবং তারা খুব সিরিয়াসলি এটা ইয়ে করতেছে এবং আশা করা যাচ্ছে এই ব্যাপারে আমরা একটা এই সামার কি এই শীতে কি আমরা সেটা সুফল পাবো কিনা, মানে এবং এলএনজি আমদানির পরিস্থিতিটা আসলে কোথায় আছে? না, এখন এলএনজি আমদানির যেটা পরিস্থিতি সেটা হচ্ছে যে আমরা ইয়ে কি বলে যে আমরা তো জানি আমরা 2 ধরনের আমদানি করি, একটা হচ্ছে যে লং টার্ম কন্ট্রাক্ট আর একটা স্পট কন্ট্রাক্টে। তা আমরা দুটাই আমরা অব্যাহত আছে। আপনারা জানেন যে এক সময় কাতার থেকে বলা হয়েছিল যে $150 মিলিয়ন না দিলে 5 দিনের মধ্যে, তাহলে তো আমরা তখন কাতারের যে আমাদের যে কাউন্টার পার্ট তার সঙ্গে ইয়ে করেছি এবং আমরা টাকা পরিশোধ করেছি, ফলে আমাদের ইয়েটা জ্বালানি সরবরাহ অব্যাহত আছে। আমরা স্পট মার্কেটেও জ্বালানি কেনা আমরা অব্যাহত রেখেছি। তো আমরা কিন্তু প্রস্তুত এবং এই যেটা বললাম যে বিশ্ব ব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত ডিসবার্সমেন্ট হবে, এরকম অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আমরা আশা করি যে এই যে ইয়ের সংকটের কারণে, ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে, কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে, এই শীতের মধ্যে আমরা ইয়ে করতে পারবো। বলেন। সেটা হচ্ছে যে ভোলার গ্যাসের ইউজ সম্পর্কে নানান রকম প্রচলিত আছে, যে ভোলার গ্যাসের ইউজটা কি সেখান থেকে সিএনজি আকারে পরিবহন করা হবে, নাকি সেখানে শিল্প কারখানা স্থাপন করা হবে, নাকি পাইপলাইনের মাধ্যমে, এই ধরনের নানান। না, আমি বলি ওই যে না, ভোলার এখন যে বর্তমান পরিস্থিতি, সেখানে হচ্ছে যে ওই বাপেক্সের এমডি থেকে আমরা একটু আগেও এটা জানলাম, সেটা হচ্ছে যে ওখানে কতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রে প্রধানত এটা ব্যবহার হচ্ছে। খুবই সামান্য 2 MMCFD মনে হয় ইয়েতে ব্যবহার হচ্ছে, স্থানীয় আবাসিক এবং শিল্প কারখানায় ব্যবহার হচ্ছে। তো এখন ওখানে একটা মনে হয় ইয়ে আছে যে ওই ইয়ে করে আনার, কি যেন এটা সিএনজি করে আনার। তো আমরা প্রথম এটাকে উন্মুক্ত করে দেব, আরও লোক করতে পারবে।
আর দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা হচ্ছে যে গ্যাস লাইনের কথা, সেটাও আমরা চিন্তা করতেছি। আর গতকালকে আমার সঙ্গে দেখা করতে আসছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তো ওখানে আমরা ভোলাতে একটা ব্রিজের ব্যাপারেও, এটা কিন্তু ব্যয় সাপেক্ষ, ভোলাতে একটা ব্রিজের ব্যাপারেও আলাপ হতে। তো ওই ব্রিজ হলে আপনারা জানেন যে আমরা যখন ব্রিজ করি তখন আমরা এটা মাল্টিপারপাস ব্রিজ করি, যেখান দিয়ে গ্যাস যায়, তারপরে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন যায় এবং অন্যান্য, তারপরে ওই যে ইন্টারকানেক্টর, ওই ইন্টারনেট কানেক্টরের ইয়ে যায়। তো আমরা সেই দিকে এগোচ্ছি আর কি। তো এখন মুশকিল হলো, যেটা হলো সেটা হলো, ব্যাপার হলো যে এই হিউজ ইনভেস্টমেন্টটা জাস্টিফাই হওয়ার জন্য রিজার্ভটা বাড়তে হবে আর কি। রিজার্ভ বাড়লেই এই বড় ইনভেস্টমেন্টটা, রোড প্লাস ওই যেটা বললাম যে গ্যাস ইনফ্রাস্ট্রাকচার, এটা জাস্টিফাইড হবে। তো আমরা ওই জন্যই ওই যেটা বললাম যে বাপেক্সের মাধ্যমে ইয়েটাকে কী বলে যে খনন কার্য, এটাকে আমরা জোর দিয়েছি। 4টা প্রকল্প গতকাল সভায় অনুমতি হয়েছে, আরও প্রকল্প আছে। এবং এছাড়াও আমরা ওই যে নিচে যে জায়গাটা সম্ভাবনাময় আছে সেই জায়গাতেও আমরা 100টা ড্রিপ কুল, তো এইগুলোতে যদি সত্যিই প্রত্যাশা মতো মানে 5, 6 কিংবা 4 যাই কিছু পাওয়া যায়, যদি পাওয়া যায় তখন তো এটা ওয়ার্থওয়াইল হয়ে উঠবে। তখন আপনি দেখবেন যে ব্রিজ করা কিংবা গ্যাস পাইপলাইন করা, কারণ এটা তো গ্যাস পাইপলাইন তো ব্যয়বহুল। তারপরে হচ্ছে যে আপনি আলাদাভাবে করলে এটা সমুদ্রের নিচ দিয়ে করতে হবে, কিংবা ওখানে তো একটা সমুদ্র আছে, নদী আছে, নদীর মোহনায় ওটা, তো কিংবা আপনি যদি ব্রিজের মাধ্যমে আনেন বিপুল ব্যয় হবে। তো আমরা ওই জন্য এই দুটাই একসঙ্গে করবো আর কি। একসঙ্গে আমরা ওই বিদ্যুতের খনন কাজ, সার্ভে, সেসমিক সার্ভে এবং খনন কাজ চালিয়ে যাব। আবার একই সঙ্গে যেটা বললাম যে ওই যে এটা গ্যাস কীভাবে আনা যায় সেটার জন্য প্রকল্প প্রস্তুত। অনেক আগে থেকে বলা হচ্ছিল যে দেশে যে রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, ক্যাপাসিটি 4 বছরের পর বছর বসিয়ে দেওয়া হচ্ছিল। অনেকে বন্ধ করার পক্ষে ছিলেন, অনেকে যারা কথা বলছিলেন, তদন্ত করার কথা বলছিল। আপনারা আসলে কি ভাবছেন এই কেন্দ্র? না, আমরা তো প্রথম কথা হচ্ছে যে ওই যে রিনিউয়াল তো হচ্ছে না, রিনিউয়াল যেগুলো আসছে সব বন্ধ করে দেওয়া আছে। কোনো এই আগে যেটা যে আসছে যে এই প্রকল্প হয়ে গেছে, আবার রিনিউয়াল করা যাবে, সবগুলোই না করে যাবে। ওনার প্রশ্নটা তো ওই জন্য না যাক, আচ্ছা যাক, তো এখন ওই জন্যই আমরা এটা করতেছি না। আর যেটা বললাম যে ওই যে অনিয়মের ব্যাপারে তো আমি একই উত্তর, যে আমরা তাই 2টা কমিটি কাজ করতেছে, ওদের ইয়ের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। মানে বসিয়ে টাকা দেওয়া হবে না এরকম বলতে পারছি আমরা এখন? কোনটা? বিদ্যুৎ রেন্টাল যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে না, এখন তো হচ্ছে কি, শুনেন, এখন একটা চুক্তি তো আছে। যতক্ষণ একটা চুক্তি বলবৎ থাকে তখন চুক্তিটা তো আপনি অনুসরণ করতে পারেন। আমি যদি এটা রিনেগোশিয়েট যতক্ষণ পর্যন্ত না করতে, কিংবা চুক্তি যতক্ষণ পর্যন্ত বাতিল না করতেছে, ততক্ষণ পর্যন্ত চুক্তি অনুসারে আমাদেরকে কাজ করতে হবে। একটা দুর্নীতির চুক্তি যদি হয়ে থাকে সেটা আপনি ক্যারি করবেন স্যার আপনারা? না, আমরা তো ক্যারি করবো না, বলি নাই তো, আমরা তো ক্যারি করবো কখনোই বলি নাই। আমরা এই জন্য এইগুলো দেখার জন্যই তো আমরা এই 2টা কমিটি কাজ করতে চাই। তো একটু ধৈর্য ধরেন, ওনাদের রিপোর্টটা আসুক, তারপরে দেখেন আমরা কি ব্যবস্থা নিই কি নিই না। ঠিক আছে, তারপরে সার্ভে ডাটা তথ্যপাত্র দেখে সাধারণত বিল্ডিং কোম্পানিরা বা রিজার্ভার কোম্পানিরা তারা জায়গা ঠিক করে যে কোন জায়গায় সবচেয়ে বেশি সম্ভাবনা আছে গ্যাসে, সেখানে তারা ড্রিল করে, এবং ড্রিল করে যদি গ্যাস পাওয়া যায় তখন তারা এটাকে প্রমাণিত মানে মজুদ হিসাবে তারা এটাকে ঘোষণা দেয়। তো আমরা দেখেছি যে ইতিমধ্যে বলেছি বাপেক্স থেকে যে এই ভোলার উপরে উত্তর দিকে যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে 9টি কূপ খনন করা হয়েছে এবং 3D সাইসমিক করা হয়েছে, যার ভিত্তিতে তারা প্রুভেন এবং প্রবাবল রিজার্ভ বলছে 2 TCF, যেটা পেট্রোবাংলা ডেফিনেশন অনুযায়ী ওনারা যে রিজার্ভ ডিক্লারেশন করেন সেখানে প্রুভেন প্লাস প্রবাবল রিজার্ভ বলে। আর পসিবল রিজার্ভ একটা থাকে,
সেটাও 2.1 TCF, যেটা আমরা কখনো হিসাবে আনি না, প্রমাণিত বা প্রবাবল না হলে আমরা আনি না। আর নিচের যে জায়গাটা ভিত্তিতে, যেটাকে আমরা হয়তো রিসোর্স বলতে পারি, একটা রিজার্ভ এবং রিসোর্সের মধ্যে একটা বড় তফাৎ আছে। রিসোর্সটা আসলে কোনোভাবেই ঘোষণা করার মতো কোনো কিছু না, কিন্তু সেখানে 2.6 TCF রিজার্ভ আছে বা পসিবল রিজার্ভের কথা বলা হয়েছে। ইভেন পসিবল রিজার্ভও বলা যাবে না, এটা রিসোর্স হিসাবে বলা যেতে পারে, রিজার্ভে বলা যাবে না। অর্থাৎ যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা সত্যি খুব, আই উইল সে, মিসলিডিং। তথ্যটা মিসলিডিং হয়েছে। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ 2 TCF এবং আরো 2 TCF এর সম্ভাবনা আছে, সেটা খালি উপরের ওই জায়গাটাতেই আছে। তো এটাই হচ্ছে আসল কথা। আমি আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। জি প্রফেসর ইমাম। যে আমি প্রফেসর তামিমের কথার সূত্র ধরেই বলতে চাই যে এই রিজার্ভ নিয়ে যে টার্মসগুলা, এইগুলা যেহেতু খুব হাইলি টেকনিক্যাল, এবং আপনারা যারা সাংবাদিক আছেন বহুদিন ধরে, খুবই অভিজ্ঞ এই ব্যাপারে সংবাদ করার, তাদের মধ্যে কিন্তু এই টেকনিক্যাল টার্ম ঠিকমতো ইউজ করার কিছু দুর্বলতা থাকতেই পারে। এটা স্বাভাবিক, যেহেতু আপনারা নন টেকনিক্যাল পারসন। তো সেই ক্ষেত্রে এই যখন আমরা রিজার্ভ নিয়ে কথা বলি, তখন অনেক সময় মিসলিডিং হয়ে যায়। এখন ধরেন 5 TCF রিজার্ভ, এই কথাটা আপনারা হয়তো কোনো জায়গায় দিচ্ছেন এইভাবে যে ওখানে 5 TCF এর কথা আছে, কিন্তু যদি আপনি ওটা ভালোভাবে দেখেন সেখানে আছে রিজার্ভ প্লাস রিসোর্স। এখন রিসোর্স আর রিজার্ভের মধ্যে কিন্তু অনেক বড় রকমের ডিফারেন্স আছে। যে আপনি রিজার্ভ বলবেন তখনই যখন যেটা প্রমাণিত, ইউ হ্যাভ ড্রিল ইট। কিন্তু আপনি ড্রিলিং করা ছাড়াও, মনে করেন একটা জায়গায় আমি এতটুকু জায়গার মধ্যে ড্রিলিং করে আমি 3টা ড্রিলিংয়ে আমি গ্যাস পেলাম, তার বেসিসে আমি একটা পরিমাণ নির্ধারণ করলাম, সেটাকে আমি রিজার্ভ বলতে পারবো। কিন্তু তৎপরেও আমি ম্যাপে কিছু প্রজেকশন করতে পারি, সে প্রজেকশনটা আমার উত্তর দক্ষিণে আমি এটা বাড়ায় নিতে পারি, মানে একটা অ্যাজাম্পশনের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমি যে ফলটা পাবো, সেই যে অ্যাডেড গ্যাসটা, সেইটাকে আমি রিসোর্স বলবো। সুতরাং রিসোর্স যেটা, সেটা নট অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট, কিন্তু রিজার্ভ যেটা সেটা অ্যাভেলেবল, ইউ হ্যাভ প্রুভড। এই কথাগুলা যখন মানে লেখার সময় আপনারা একটু এই জিনিসটা স্পষ্ট করে যদি লেখেন তাহলে ভালো হয়। তা না হলে হবে কি, সাধারণভাবে আপনি রিসোর্সটা যখন লিখবেন তখন সাধারণভাবে কিন্তু এটা ধরে নেওয়া হবে যে না, এটাই হলো আমার প্রাপ্তি, হুইচ ইজ নট ট্রু। হ্যাঁ, প্রাপ্তি হচ্ছে সেটাই যেটা হচ্ছে রিজার্ভ, আর রিসোর্স হচ্ছে যেটা সম্ভাবনাময়, সম্ভব হইতে পারে। এই কথাগুলো আমার মনে হয় টার্মগুলোকে আরেকটু স্পষ্টভাবে আপনাদের সংবাদ মাধ্যমে যখন আপনারা লিখেন, যদি সেভাবে লিখেন তাহলে এটা মানে বিভ্রান্তির সৃষ্টি করবে না। অন্যথায় যদি আপনি রিজার্ভ রিসোর্স দুটোকে একসাথে করে দিয়ে ওভাবে লেখেন তাহলে এটা বেশ বিভ্রান্তির সৃষ্টি করে। যেমন ধরেন কোনো জায়গায় হয়তো এখন আমরা দেখছি পত্রিকাতে যে 5 TCF গ্যাসের কথা লেখা হচ্ছে ভোলাতে, কিন্তু দিস ইজ ভেরি ভেরি মানে মিসলিডিং। কেউ যদি বলে ভোলাতে 5 TCF গ্যাস আছে, তাহলে এটা টোটালি ভুল। 5 TCF এর এটা কিভাবে এই সংখ্যাটা আসলো সেটা দেখতে হবে। এটা হচ্ছে রিসোর্স, যেটা আপনি পেয়েছেন হয়তো 2 TCF, কিন্তু আপনি এটার সম্ভাব্যতা বিচার করে আপনি একটা সংখ্যা অনুমান ভিত্তিক দিচ্ছেন, এটাকে 5 পর্যন্ত দেওয়া থাকতে পারে। তো সুতরাং এটা ওইভাবে না লিখে সোজাসুজি 5 সংখ্যাটাতে চলে যাওয়াটা এটা খুব বিভ্রান্তিমূলক, এবং এই বিভ্রান্তটা আমাদের অনেক সময়তেই হয় সাধারণ মানুষের মধ্যে, এটা খুব তাড়াতাড়ি ছড়ায় যায়। তো আমার মনে হয় এই জিনিসগুলো একটু স্পষ্টভাবে ভালোভাবে মানে স্পেসিফিক্যালি বলে দেওয়া
বেটার যে আপনি কোনটা রিজার্ভ এবং কোনটা রিসোর্স এবং রিজার্ভ এবং রিসোর্সের মধ্যে যে তফাৎটা সেই তফাৎটার কথাটাও আপনারা যখন এগুলো লিখবেন সেটা ব্যাখ্যা করা। প্রথম আপনি কিছু বলবেন?